কে কি কইব এটা শোনার টাইম আছে? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? আসসালামু আলাইকুম, বিজনেস স্কুলের প্রিমিয়াম ক্লাসে আপনাদের স্বাগতম। প্রথমে একটা কথা দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, অর্থাৎ এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনারা আমাকে পে করছেন। হ্যাঁ, তো যেহেতু আপনারা আমাকে পে করছেন, তো আমি কিন্তু আপনাদেরকে যে কোনো বিষয় কিন্তু বুঝিয়ে দিতে বাধ্য, তাই না? যেহেতু আপনারা আমার কাছে টাকা দিয়ে পড়তেছেন, টিউশন ফি দিয়ে পড়তেছেন, আমি কিন্তু আপনাকে ফ্রি পড়াচ্ছি না। এটা কিন্তু ইউটিউবের ওই ফ্রি ভিডিওগুলো না, তাই না? এগুলো কিন্তু ইউটিউবের কি ফ্রি ভিডিও না, এগুলো কিন্তু কি আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে সার্ভিসটা নিচ্ছেন। তো যেহেতু আপনি টাকা দিয়ে সার্ভিস নিচ্ছেন, সেহেতু আপনি যে কোনো মূল্যে যে কোনোভাবে যেখানে বুঝবেন না, সেটা আমার কাছ থেকে আপনি কি করবেন, বুঝে নেবেন। একটা কথা মনে রাখবেন, বুঝে নেওয়াটা আপনার অধিকার আর বুঝে দেওয়াটা আমার দায়িত্ব। তো আমি এই কথাটা কেন বলতেছি, আপনারা জানেন যে আমাদের আর্থিক বিবরণীর কোর্স চললো, তারপর হচ্ছে হলো ফিনান্সের কোর্স চলতেছে। তো এগুলো তো আগেই শুরু হয়েছে। তো ওই ক্লাসগুলোতে আমি যেটা দেখি যে ছেলে মেয়ে যেটা বোঝে না, হ্যাঁ, সেটা আমাকে প্রশ্ন করতে আসলে ফোন দিয়ে, হ্যালো ভাইয়া, একটা মানে কি একটা ছেলে মানুষ আসলে মেয়েদের মতন হয়ে যায় কথা বলার সময়, যে অনুনয় বিনয় করে বলে, হ্যাঁ আপনি ঠিক আছে, আপনি আমাকে সম্মান দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কিছু মনে করবেন না, আপনাকে আমি একটা কথা বলবো, একটা প্রশ্ন করব। তো দেখেন, আমার কিন্তু মনে করার কোনো সুযোগ নাই এখানে, মনে করার কোনো সুযোগ নাই, কারণ আমি আপনাদের কাছ থেকে টিউশন ফি নিছি। আমি যেহেতু আপনাদের কাছ থেকে টিউশন ফি নিছি, তো আমার কিন্তু কোনো কিছু মনে করার কোনো সুযোগ নাই। আপনারা অবশ্যই যেখানে বুঝবেন না, সেখানে আমার কাছ থেকে অবশ্যই কি করবেন, খুব ভালোভাবে বুঝে নেবেন, আমাকে সারাদিন ডিস্টার্ব করবেন বুঝায় নেওয়ার জন্য। ওকে, তো এই কথাগুলোর জন্য বললাম, কেউ প্রশ্ন করতে কেউ কখনো কোনো কার্পণ্য করবেন না। আর আপনারা ভিডিও দেখছেন কি দেখেন নাই, এটা আমি মার্ক করব এইভাবে, আপনারা ভিডিও দেখার সময় ইয়েস লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? ভিডিওতে ইয়েস লিখে যে কমেন্ট করবেন না, তাকে অ্যাবসেন্ট হিসাবে তার বাসাতে কিন্তু ফোন যাবে, ঠিক আছে? ভিডিওতে কি করতে হবে, ইয়েস লিখে কমেন্ট করতে হবে। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি আমরা প্রথম ক্লাস আজকে, সেটা হচ্ছে জাবেদার প্রথম ক্লাস। আপনারা জানেন যে জাবেদা হিসাব বিজ্ঞানের আর কি, মানে কি বলবো আমি, মানে মূল বিষয়। জাবেদা পারলে দেখেন আপনি কিন্তু অনেক কিছু পারবেন। জাবেদা পারলে আপনি হিসাব সমীকরণে 10-এ 10 পাবেন। জাবেদা পারলে আপনি জাবেদা পারবেন, জাবেদা পারলে খতিয়ান পারবেন, জাবেদা পারলে নগদান পারবেন, জাবেদা পারলে রেওয়ামিল পারবেন, আরো অনেক কিছু পারবেন। তারপর দেখেন প্রাপ্য হিসেবের যে অধ্যায় আছে ওইটাও কিন্তু জাবেদা নির্ভর, অবচয়ের যে অধ্যায় আছে ওইটাও কিন্তু কি জাবেদা নির্ভর। তো আপনি যদি হিসাব বিজ্ঞানে প্লাস পেতে চান, জাবেদা মানে জানার কিন্তু কোনো, না জানার কিন্তু মানে আপনাকে জানতেই হবে, জাবেদা আপনাকে জানতেই হবে। তো দেখেন, আমি আপনাদেরকে একটা, অনেকের কাছে হয়তো বা নিউ একটা সিস্টেম লাগবে জাবেদাটা করার জন্য। এই সিস্টেমে যদি আপনারা জাবেদা শেখেন, হয়তো শিখতে একটু সময় লাগবে। আমার কথা ভালোভাবে বুঝেন, যে আপনি যদি কোনো কিছু বেসিক দিয়ে শিখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে শিখতে হবে। এই পদে আমি একটা জিনিস খেয়াল করছি, আমার কাছে যখন একটা স্টুডেন্ট পড়তে আসে, আমি যদি বলি যে বলো তো পণ্য ক্রয়ের জাবেদা কি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, একদম স্পষ্টভাবে বলে দেয়। কিন্তু আমি যদি বলি আচ্ছা ক্রয় হিসাব কেন ডেবিট, তখন ক্রয় হিসাব, স্যার আমি তো এভাবেই পড়ছি, ভাই আমি তো এভাবেই পড়ছি, ক্রয় হিসাব ডেবিট পড়ছি আর নগদান হিসাব, ক্রয় হিসাব তো ভাই ডেবিটই হয়। আমি যদি বলি কেন ডেবিট, ক্রয় ডেবিট হওয়ার তো একটা কারণ আছে, কিন্তু তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারে না। অনেকে হয়তো বা বেসিক দিয়ে শেখেন, আবার অনেকে হয়তো বা কি মুখস্থ করছেন, ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট, এভাবে হয়তো কি করছেন, মুখস্থ করছেন। তো মুখস্থ করা যাবে না। আমি আপনাদেরকে আজকে একটা সূত্রের মাধ্যমে জাবেদা শেখাবো, যে সূত্রটা যদি আপনারা ভালোভাবে মাথায় রাখেন, পৃথিবীর কোনো সাধারণ জাবেদা আপনারা কোনোদিন ভুল করবেন না। এই পদ্ধতিটি যদি আপনাদের মাথায় থাকে, পৃথিবীর কোনো সাধারণ জাবেদা আপনাদের ভুল হবে না। বেশি কথা না বলে সরাসরি চলে যাব আমরা ক্লাসে। যদিও আমি অনেকগুলো কথা বলে ফেলছি, বেশি কথা বলে ফেলছি, যদিও এটা প্রথম ক্লাস বলে এত কথা আর কি বলতে হচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পড়াতে। তো দেখেন, জাবেদা করার কিন্তু একটা সূত্র আছে,
একটা জিনিস যে একটা হিসাব যে ডেবিট বা ক্রেডিট হয় তার কিন্তু নির্দিষ্ট একটা কি আছে, কারণ আছে। আমরা যদি সেই কারণ বিশ্লেষণ করে যদি পড়াশোনা করি, আমরা যদি শিখি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা জাবেদাটা খুব ভালোভাবে করতে পারবো। আমাদের কারণটা জানতে হবে। তো দেখেন, সবার প্রথম আমাদের একটা জাবেদার সূত্র আছে, আপনারা জানেন। বইয়ের ভিতরে যদিও এটা বড়ভাবে লেখা আছে, আমি এটা একটু ভেবে চিন্তে একটু ছোট বানাই ফেলছি। হ্যাঁ, তো দেখেন সূত্রটা হলো সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। দেখেন, এই সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন এবং এটার সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন, পৃথিবীর কোনো সাধারণ জাবেদা আপনি ভুল করবেন না। হ্যাঁ, এই সূত্রটা আপনার মাথায় থাকতে হবে এবং এটার ব্যবহারটা আপনাকে শিখতে হবে। আর এটার ব্যবহারই আমি আপনাদেরকে আজকে শিখাবো, যেটা শিখলে পৃথিবীর কোনো সাধারণ জাবেদা আপনার কোনো দিনও ভুল হবে না। দেখেন, সূত্রটা কিন্তু দেখতে ছোট, কিন্তু এটা কিন্তু এমন হয়, যেমন হচ্ছে আমি যখন আমার নতুন কোনো স্টুডেন্টকে আর কি জাবেদা শেখাতে চাই, তখন আমি বলি এই সূত্রটা মুখস্থ করো। তখন বলে একবার পরে দুইবার বলে ভাইয়া হয়ে গেছে। যখন আমি বলি মালিকানা সত্ত্ব হ্রাস পেলে কি, তখন কিন্তু সঠিক বলতে পারে না। যদি বলে ব্যয় বৃদ্ধি পেলে কি, এভাবে কিন্তু বলতে পারে না। আপনাদের কিন্তু এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার, আমি মালিকানা সত্ত্ব লিখছি, হ্রাস পেলে হবে ডেবিট আর বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। এটা কিন্তু আপনাদেরকে এভাবে মাথায় রাখতে হবে। দায় হ্রাস পেলে কি, ডেবিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সম্পদ হ্রাস পেলে কি, ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে কি, ডেবিট। জাস্ট আমি যখনই এরকম ধরনের কোনো কোশ্চেন করব, তখন যেন আপনি সাথে সাথে উত্তর দিতে পারেন। ভাবা যাবে না, মুহূর্তের মধ্যে উত্তর দিতে হবে, মানে 1 ন্যানো সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আমি বলাও শেষ, আপনার উত্তর দেওয়াও শেষ, এরকম ভাবে যদি বলতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার সূত্রটা মুখস্থ হয়েছে। তো এই সূত্র কিন্তু সবার আগে মুখস্থ করতে হবে। আপনাদের বাড়ির কাজ এই সূত্রটা আপনারা 5 বার লিখে, 5 বার খাতাতে লিখে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ঠিক আছে, এই সূত্রটা বাড়ির কাজ কি, এই সূত্রটা 5 বার লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এটা আপনাদের বাড়ির কাজ। তো দেখেন এই সূত্রের ব্যবহারটা কিভাবে হয়। হ্যাঁ, তো আজকে আমরা ক্রয় সংক্রান্ত যাবতীয় যত জাবেদা আছে, সবগুলোই শিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, ক্রয় কি? আমরা ক্রয় সংক্রান্ত জাবেদা শেখার আগে আমাদেরকে আগে জানতে হবে ক্রয় জিনিসটা কি। ক্রয় বলতে মানুষ মনে করেন যে আসবাবপত্র ক্রয় করলে সেটা ক্রয়, মানে ক্রয় করলেই ক্রয়, কিন্তু না, হিসাব বিজ্ঞানে কিন্তু ক্রয় করলে ক্রয় না। ক্রয় বলতে বোঝায় যে জিনিসটা আপনি বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করতেছেন, মানে যে জিনিসটা আপনি বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করতেছেন সেটা হচ্ছে ক্রয়। কিন্তু যেটা আপনি ব্যবহার বা অন্য কোনো উদ্দেশ্যে ক্রয় করবেন সেটা কিন্তু আপনার ক্রয় না। যেমন ধরেন একটা মুদির দোকানের কথা যদি বলি, মুদির দোকানে কি কি থাকে, চাল ডাল চিপস চানাচুর আইসক্রিম, এগুলো অনেক কিছুই কিন্তু থাকে, কোক টোক হ্যান ত্যান সব কিছু থাকে। তো দেখেন এগুলো কিন্তু তিনি ক্রয় করছেন। কেন ক্রয় করছেন? বিক্রয় করার জন্য ক্রয় করছেন। যেহেতু তিনি বিক্রয় করার জন্য ক্রয় করছেন, তাহলে এগুলো হচ্ছে তার ক্রয়। কিন্তু তিনি আইসক্রিম রাখার জন্য কিন্তু একটা ফ্রিজ কিনছেন, সেটা কিন্তু তার ক্রয় না। তার ইয়েতে হয়তো একটা ফ্যান আছে, সেটাও কিন্তু তার ক্রয় না। তার কিছু আসবাবপত্র আছে, সেটাও কিন্তু তার ক্রয় না। ওকে, আবার যদি আমরা একটা ইলেকট্রনিক শোরুমের কথা চিন্তা করি, ধরেন সনি শোরুমের কথা যদি বলি বা স্যামসাং শোরুমের কথা যদি বলি, স্যামসাং শোরুমে গেলাম, দেখেন মুদির দোকানে ফ্রিজ কিন্তু পণ্য না, মানে ক্রয় না। কিন্তু স্যামসাং এর জন্য কি, স্যামসাং কোম্পানির জন্য ফ্রিজ কিন্তু ক্রয়, কারণ সে এটা বিক্রয় করার জন্য শোরুমে রাখছে বা বিক্রয় করার জন্য উৎপাদন করছে বা বিক্রয় করার জন্য ক্রয় করছে। তো ক্রয় বলতে বোঝায় যেটা আপনি বিক্রয় করার জন্য, পুনরায় বিক্রয় করার জন্য ক্রয় করবেন, সেটাই কিন্তু ক্রয়। কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করলে কিন্তু সেটা আপনার ক্রয় না। আশা করি সবাইকে বুঝতে পারছি। তো দেখেন, আমরা যেহেতু আজকে ক্রয় সংক্রান্ত জাবেদা শিখব, তো সকল ক্রয় সংক্রান্ত জাবেদা শিখব। তো আমরা কিভাবে এই সূত্রটার মাধ্যমে পৃথিবীর সকল জাবেদা করতে পারবো তার নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন নগদে পণ্য ক্রয়, আমি এই সূত্রের ব্যবহারটা দেখাচ্ছি। হ্যাঁ, নগদে পণ্য ক্রয়, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি হিসাব খাতগুলো
মানে আপনি জানেন যে জাবেদার জন্য কিন্তু হিসাব খাত থাকতে পারে, সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ কিন্তু অনেকগুলো, মানে অসংখ্য হিসাব খাত থাকতে পারে। সবার প্রথম আমাদেরকে সেই হিসাব খাতগুলো চিহ্নিত করতে হবে। ভালো করে বুঝেন যে সর্বনিম্ন দুইটা, জাবেদার সর্বনিম্ন হিসাব খাত কয়টা? দুইটা, সর্বোচ্চ কিন্তু অনেকগুলো হতে পারে। তো সেই সর্বনিম্ন দুইটা হিসাব খাতকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো দেখেন, আপনি যদি নগদে ক্রয় করেন তাহলে এই নগদে ক্রয় করার সাথে কিন্তু দুইটা হিসাব জড়িত, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে কি নগদ, তাই না? একটা হচ্ছে কি ক্রয় আর একটা হচ্ছে কি নগদ। তো ক্রয় একটা হিসাব, নগদ কি আর একটা হিসাব, তাই না? ক্রয় একটা হিসাব আর একটা কি হিসাব? নগদ হিসাব বা নগদান হিসাব। তো দেখেন, আমরা বসাই, ধরেন আমরা লিখলাম ক্রয়, আমরা লিখলাম ক্রয়, এই পাশে লিখলাম ধরেন নগদান। আমি এই সূত্রের ব্যবহারটা দেখাচ্ছি, ক্রয় হিসাব। আচ্ছা, এখন দেখেন এই ক্রয় হিসাব আমরা কিন্তু জানি না যে ক্রয় হিসাবটা ডেবিট নাকি ক্রেডিট, নগদান হিসাব ডেবিট নাকি ক্রেডিট। আচ্ছা, তো আমরা কিন্তু সর্বনিম্ন দুইটা হিসাব খাত কিন্তু আমরা চিহ্নিত করে ফেললাম। এখন আমাদেরকে জানতে হবে ক্রয় হিসাব আমাদের কি হিসাব, ক্রয় হিসাব আমাদের কি হিসাব? ক্রয় হিসাব কিন্তু আমাদের একটা কি ব্যয়, ক্রয় হিসাব কি আমাদের একটা ব্যয়। তাহলে আমরা লিখব ব্যয়। আচ্ছা, আমি এটা একটু বলে দিই, ক্রয় হচ্ছে আমাদের কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয়। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটাও আমি একটু বলে নিচ্ছি, মুনাফা জাতীয়, এটা আমাদের জানতে হবে একটু, তাহলে অন্যান্য বিষয় শিখতে আর কি সুবিধা হবে। মুনাফা জাতীয় ব্যয়, ক্রয় আমাদের কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয়। আপনারা জানেন যে মুনাফা জাতীয় ব্যয় কোনটা, মূলধন জাতীয় ব্যয় কোনটা। মুনাফা জাতীয় ব্যয় বলতে আসলে যত ধরনের ব্যয় আছে সবই মুনাফা জাতীয় ব্যয়, আর স্থায়ী সম্পত্তিগুলোকে বলা হয় কি মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে? তো নগদান হিসাব আমাদের কি হিসাব? দ্বিতীয় কাজটা কি, কোনটা কোন ধরনের হিসাব? আপনারা জানেন যে হিসাব কয় প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো ক্রয় আমাদের কি হিসাব? ক্রয় হচ্ছে আমাদের ব্যয় হিসাব। নগদ আমাদের নগদ টাকা আমাদের কি হিসাব? নগদ টাকা হচ্ছে আমাদের কি সম্পদ হিসাব। নগদ টাকা কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। আচ্ছা, নগদ টাকা চলতি সম্পদ কি সেটা আমরা অন্য কোনো ক্লাসে জানবো। তো আজকে আপনারা এতটুকু জেনে রাখেন যে নগদ টাকা আমাদের কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। তো দ্বিতীয় কোশ্চেন কিন্তু আমাদের শেষ, তাই না? তো প্রথম কোশ্চেন কি? প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? দুইটা হিসাব খাত চিহ্নিত করতে হবে। তো ক্রয় হিসাব চিহ্নিত করলাম, নগদান হিসাব চিহ্নিত করলাম। দ্বিতীয় কাজ কি? ক্রয় হিসাব আমাদের কি হিসাব? মানে হিসাব যে 5 প্রকার, সেই 5 প্রকারের ভিতরে ক্রয় হিসাব কি হিসাব? ক্রয় হিসাব হচ্ছে আমাদের কি হিসাব? ব্যয় হিসাব। আমি প্রথমেই বলে নিচ্ছি যে প্রথমেই কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা একটু বিরক্ত হতে পারেন, কারণ এটা একটু ডিটেলসে আমি পড়াবো। ঠিক আছে? তো একবার যদি আপনাদের মাথাতে এটা ঢোকে তাহলে কিন্তু আপনারা অনেক মজা পাবেন। পৃথিবীর কোনো জাবেদা আপনাদের ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার উপরে যদি ভরসা থাকে তাহলে এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। একবার যদি এই জিনিসটা বুঝতে পারেন, পৃথিবীর কোনো সাধারণ জাবেদা আপনাদের আর ভুল হবে না। তারপর দেখেন নগদান হিসাব আমাদের কি হিসাব? নগদান হিসাব কিন্তু আমাদের সম্পদ হিসাব। যদিও সম্পদ হিসাব স্থায়ী সম্পদ চলতি হিসাব সেটা আমাদের জানার কিন্তু প্রয়োজন নাই, কিন্তু এক্সট্রা তথ্য হিসেবে আমি আপনাদেরকে এটা বলতেছি। তো দেখেন তৃতীয় কাজ, এবার ক্রয় হিসাব আমাদের ব্যয় হিসাব। এখন দেখেন আমরা যদি ক্রয় করি তাহলে ব্যয়টা কি আমাদের বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। ক্রয় হিসাব কি? ক্রয় হিসাব যেহেতু ব্যয় হিসাব, ব্যয় আমাদের কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, এই বিষয়টা কি আমাদেরকে জানতে হবে। তো দেখেন ক্রয় করলে অবশ্যই ব্যয় কি পায়? বৃদ্ধি পায়, এটা সাধারণ ব্যাপার। তো ব্যয় কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি। আচ্ছা, নগদ টাকা কি হিসাব? সম্পদ হিসাব। আপনি সাধারণভাবে চিন্তা করেন, আপনি পণ্য ক্রয় করছেন, আপনি যদি পণ্য ক্রয় করে থাকেন তাহলে আপনার নগদ টাকার পরিমাণ বাড়বে নাকি কমবে? ভালো করে বোঝেন। আপনি দোকানদারের কাছ থেকে 1 প্যাকেট চানাচুর কিনলেন, তো এটা আপনার ব্যয়। তো আপনার কাছ থেকে নগদ টাকা কি চলে যাবে নাকি চলে আসবে? অবশ্যই কি, আমরা যদি কোনো কিছু দোকানের কাছ থেকে নগদে ক্রয় করি আমাদের কাছ থেকে নগদ টাকা কি হয়ে যাবে? চলে যাবে। যেহেতু নগদ টাকা চলে যাবে, তার মানে কি নগদ টাকা চলে যাবে মানে আমাদের নগদ টাকা কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে? যে এটা কি পাচ্ছে? ক্রয় হিসাব ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর নগদ টাকা কি পাচ্ছে? সম্পদ আমাদের হ্রাস পাচ্ছে।
এবার দেখেন আমাদের সেই সূত্রের ব্যবহার। ক্রয় হিসাব, ব্যয় হিসাব, ব্যয় কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। ঠিক আছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে এখানে আমরা কি লিখব? ডেবিট। হ্যাঁ, নগদ টাকা আমাদের কি হিসাব? সম্পদ হিসাব। সম্পদ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পেলে কি? ক্রেডিট। এই হলো জাবেদা শেখার মূল স্ট্রাকচার। আপনি যদি এভাবে জাবেদা শেখেন, পৃথিবীর কোনো সাধারণ জাবেদা আপনার কোনো দিনও ভুল হবে না। ওকে, আমি আবারও বলতেছি, দেখেন, ক্রয় হচ্ছে আমাদের ব্যয় হিসাব। ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাই কি হচ্ছে? ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? সূত্র অনুযায়ী ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। নগদ টাকা হচ্ছে আমাদের সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, তাই কি হবে? ক্রেডিট। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন জাবেদার যে মূল স্ট্রাকচারটা। এখন আপনারা যে কোনো ধরনের জাবেদাই কিন্তু আপনারা কি সঠিকভাবে করতে পারবেন। মানে আপনি লাখ লাখ জাবেদা, পৃথিবীর সকল সাধারণ জাবেদা কিন্তু আপনি এই সূত্রের মাধ্যমে করতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে আবার প্রমাণ দেই। ধরেন নগদে বিক্রয়, সহজটা দিয়ে বোঝাচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে তো কঠিন তো আপনাদেরকে শেখাবই। পরবর্তী পর্বে আমি আপনাদের কি করব? কঠিনটা শেখাবো। দেখেন, নগদে বিক্রয়, নগদ টাকা আমাদের কি হিসাব? সম্পদ। ধরেন আমরা নগদ টাকা, নগদান হিসাব একটা, আর কি বিক্রয় হিসাব একটা। নগদ টাকা আমাদের কি হিসাব? সম্পদ। আমরা যদি কারো কাছে পণ্য বিক্রি করি, নগদ টাকা আমাদের কাছে আসতেছে নাকি চলে যাচ্ছে? আমরা যদি কারো কাছে বিক্রি করি, আমাদের কি নগদ টাকা কিন্তু কি হবে? আসবে। যেহেতু নগদ টাকা আসবে, নগদ টাকা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আর বিক্রি করলে আমাদের কি হয়? আয় হয় নাকি ব্যয় হয়? সবাই বলে ক্রয় যদি আমাদের ব্যয় হয়, বিক্রয় আমাদের জন্য কি? আয়। তো বিক্রয় হচ্ছে আমাদের আয় হিসাব, তাই না? আয় আমরা যদি বিক্রি করি, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। দেখেন, এই যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমাদের জাবেদাটা কি হচ্ছে? নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা আমাদের সম্পদ, বৃদ্ধি পাচ্ছে, ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, আবার যদি আমরা বলি আসবাবপত্র বিক্রয়, ভালো করে বোঝেন, আমরা যদি বলি আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রি করলে আমরা কি পাই? নগদ টাকা পাই। আসবাবপত্র বিক্রয় করলে আমরা কি পাই? নগদ টাকা পাই। তাহলে আসবাবপত্র যদি বিক্রি করে দেই, আমরা নগদ টাকা পাই। নগদ টাকা আমাদের জন্য কি? সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে নগদান হিসেব কি হবে? ডেবিট। আসবাবপত্র আপনার কিন্তু সম্পদ, তাই না? তো আসবাবপত্র সম্পদ যদি আপনি বিক্রি করে দেন, তাহলে আপনার সম্পদ বাড়বে নাকি কমবে? সম্পদ কমে যাবে। তো সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট। তো এই ছিল যে হাজার হাজার জাবেদা, লক্ষ লক্ষ জাবেদা কিন্তু আপনারা এই সূত্রের মাধ্যমে করতে পারবেন, যদি আপনারা সূত্রটা আমি যেভাবে বোঝালাম ঠিক ওইভাবে বুঝতে পারেন। তো পরবর্তী পর্বে আমি আপনাদেরকে ক্রয় সংক্রান্ত সকল জাবেদা শেখাবো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে ক্রয় সংক্রান্ত সকল জাবেদা শেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।